সংগ্রাম, সাধনা ও শ্রম দিয়ে স্বপ্নকে জয় করতে হয়। স্বপ্নকে কি সবাই জয় করতে পারে? যারা স্বপ্নকে জয় করতে পেরেছেন তাদের নিয়েই চ্যানেল আইয়ের এই আয়োজন স্বপ্নজয়ী। আমার সাথে আজকের এই অনুষ্ঠানে স্বপ্নজয়ী হিসেবে এসেছেন ইদ্রিসুর রহমান। প্রথমেই আমি জানতে চাবো আপনার কাছে আপনার ছোটবেলার কথা। আপনি ছোটবেলায় কি স্বপ্ন দেখতেন? আমি বরিশালের মানুষ। তো আসলে আমাদের ওই যে এলাকা, ওই এলাকায় কিন্তু আসলে ব্যবসা বাণিজ্য মানুষের কম্পারেটিভলি অনেক কম করে। সেখানে চাকরি বাকরি বা সরকারি চাকরির দিকেই মানুষের ঝোঁক বেশি থাকে। আর আমি একজন মধ্যবিত্ত ফ্যামিলির সন্তান, আমার বাবা একজন শিক্ষক। তো সেই সুবাদে আমাদের স্বপ্ন ছিল একটা ভালো জব করা। সেটা হইতে পারে বিসিএস ক্যাডারের বড় জব, বা বাংলাদেশ পাবলিক সার্ভিস কমিশন থেকে আপনার সুন্দর একটা জব, যেখান থেকে বাংলাদেশ সরকারের বিভিন্ন কর্মকাণ্ডে অংশগ্রহণ করা যায়, দেশের অর্থনৈতিক কর্মকাণ্ডে সংশ্লিষ্ট হওয়া যায়, দেশের প্রশাসনিক বা বিভিন্ন সেক্টরে যথেষ্ট অবদান রাখা যায়। আসলে মূলত সেই রকমেরই স্বপ্ন নিয়ে আমি পড়াশোনা করেছি। প্রথম চাকরিতে যোগ দিলেন, তখন আপনি কি স্বপ্ন নিয়ে যোগ দিয়েছিলেন? আপনি জানেন আমি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে পড়াশোনা করেছি। ঢাকা ইউনিভার্সিটি আইবিএ থেকে মার্কেটিংয়ের উপর আমি বেশ কয়েকটা কোর্স করেছি। তো আসলে তখন সরকারি চাকরি একটু লম্বা সময় লাগে, পরীক্ষা, বিভিন্ন রকম প্রসেস। তো আসলে প্রাইভেট সেক্টরেই মূলত আমি তখন চাকরিটা শুরু করি, এবং আমার মনে হয়েছিল যে এই সেক্টরে যদি আমার একটা অভিজ্ঞতা থাকে, সরকারি চাকরি যখন হয় তখন তো হবে, বাট তার আগে যদি প্রাইভেট সেক্টরে আমার একটা ভালো অভিজ্ঞতা থাকে বা এক্সপিরিয়েন্স থাকে, সেটা আমার ক্যারিয়ারের জন্য অনেক বড় মাইলফলক হিসেবে কাজ করবে, এটা অনেক বড় ভ্যালু দিবে। এবং আজকের কথা যদি চিন্তা করেন, আমি যে তখন যে স্বপ্নটা লালন করেছি বা আমার যে উদ্দেশ্যটা ছিল, আমি মনে হয় শতভাগ সার্থক, কারণ আজকের এই অবস্থান নিয়ে আমি অত্যন্ত হ্যাপি। আজকের দিনে কি মনে হয় স্বপ্ন আপনার কতটুকু সফল হয়েছে? আসলে ড্রিম হ্যাজ নো লিমিট। স্বপ্নের কিন্তু কোনো শেষ নাই, আপেক্ষিক। মনে করেন একসময় আমি যখন একটা লেভেলে ছিলাম, তখন আমার এক রকমের স্বপ্ন ছিল, এখন আর এক রকমের। হয়তো ভবিষ্যতে স্বপ্ন কিন্তু পরিবর্তনশীল, বাট আমি এতটুকু বলতে পারি যে আজকের অবস্থান নিয়ে বা আজকের যে আলোর মতে আমি দেশবন্ধু গ্রুপের সিইও হিসেবে আছি, তো আমি একজন সফল মানুষ, বা আমার এই যে চেষ্টা বা সফলতা আমি জীবনে মানে সার্থক হয়েছে, এবং আমি অত্যন্ত হ্যাপি। আপনার কি মনে হয় না যে আপনি চাকরি না করে ব্যবসা করলে ভালো হতো? আসলে আমার কেরিয়ার শুরু হয় আবুল খায়ের গ্রুপ থেকে। তো আবুল খায়ের গ্রুপ, আমি সবসময় কিন্তু টিমওয়ার্ক করছি, আমি সবসময় টিমওয়ার্কে বিশ্বাসী। স্পেশালি মানে আমি যখন স্টুডেন্ট ছিলাম, তখন আমি ক্লাস ক্যাপ্টেন বা গেম ক্যাপ্টেন বা মানে মানে এরকমের যে লিডারশিপ কোয়ালিটি, সেই জায়গাগুলোতে কিন্তু আমার যথেষ্ট কন্ট্রিবিউশন ছিল। খেলাধুলা, ফুটবল, তারপর বিভিন্ন রকমের খেলাধুলাতে আমি সবসময় অ্যাটেন্ড করছি বা অর্গানাইজ করেছি। তো সব কিছু মিলে আমি টিমওয়ার্কে বিশ্বাসী। তা আমি যখন আবুল খায়ের গ্রুপে জব করলাম অ্যাজ এ টিএসও, এটা কিন্তু অনেক বড় পদ না, বাট ম্যানেজমেন্ট লেভেলে মোটামুটি এন্ট্রি লেভেল। তো সেখানে আমার একটা টিম ছিল, মনে করেন প্রায় 10-12 জনের একজন সাইকেল ম্যানের একটা টিম ছিল, মিনিমাম 8 থেকে 10 জন এসআর ছিল, সব মিলে 20-22 জনের একটা টিম। তো আমি সবসময় টিমওয়ার্কে বিশ্বাস করতাম। আমি মনে করতাম আমার টিম যদি সাকসেস হয় তাহলে আমি সাকসেস। আমার যে লিডারশিপ কোয়ালিটি, এটা যেন সবার কাছে ইকুয়ালি হয়। তো আমি দেখছি যে না, আমার টিমটা অত্যন্ত সাকসেসফুলি কাজ করতেছে, যেটার ধারাবাহিকতায় আপনি হয়তো খুশি হবেন যে আবুল খায়েরে আমি যখন টিএসও ছিলাম, তখন কিন্তু আমরা টার্গেট ওরিয়েন্টেড জব করতাম। আমার প্রতি মাসে একটা টার্গেট থাকতো। আমি সবসময় বাংলাদেশে ফার্স্ট, সেকেন্ড, থার্ড এই লেভেলে আমি থাকতাম, এবং কখনো টার্গেট 100% হবে এই নিয়ে আমার কখনোই টেনশন হইতো না, কারণ মাসে 15 তারিখ আমার টার্গেট হয়ে যেত, মাসে 20 তারিখ আমার টার্গেট হয়ে যেত। তো আমি মনে করি যে এই কাজগুলোতে আমি যথেষ্ট ফিট টিমওয়ার্কে। আবুল খায়েরে আমি 7 বছর ছিলাম। আমার কাজের ধারাবাহিকতায় বা এরপরেই কিন্তু আমি পার্টেক্সে চলে যাই। তো পার্টেক্স এটাও ছিল আমার একটা প্রমোশনাল শিপমেন্ট। আমি তখন অ্যাজ এ ডিভিশনাল সেলস ম্যানেজার হিসেবে পার্টেক্সে জয়েন করি। আমি ঢাকা সহ ময়মনসিংহ, টাঙ্গাইল, রৌমারী, রাজীবপুর, সানন্দাবাড়ি, প্রায় তখন আমি প্রায় 200 জনের একটা টিম পাই। তো এটা আমার জীবনের একটা টার্নিং পয়েন্ট। আমি 3 বছর ছিলাম পার্টেক্সে, সেখান থেকে চলে যাই হলো আব্দুল মোনায়েম, কোকা কোলা কোম্পানি। তো আমার কেরিয়ার কিন্তু আস্তে আস্তে কিন্তু রাইজিংটা শুরু হয়। তো এবং তখন আমার একটা স্যালারি একটা ভালো জায়গায় চলে যায়, একটা কমফোর্ট জোনেও কিন্তু আমি থাকি। তো আমি কোকে ছিলাম 2 বছর।
2 বছরে আমি ওখানকার প্রথম আরএসএম হিসেবে জয়েন করি, তারপর জোনাল সেলস ম্যানেজার, তারপর ওনাদের সেলসের হেড ছিলাম। তো সব কিছু মিলিয়ে চাকরিতে কিন্তু আমি একটার পর একটা সফলতা আমি পাচ্ছি। তো যার কারণে কিন্তু চাকরির প্রতি আমার ঝোঁকটা মানে আস্তে আস্তে করে। তো এরপরে আমি চলে যাই আকিজ গ্রুপে। তো আকিজ গ্রুপে আমি বাংলাদেশের সেলসের হেড ছিলাম। টোটাল ওভারঅল বাংলাদেশের বিজনেস আমি দেখছি আকিজের। আমার উপর তখন দায়িত্ব আসে মজুক, লেমন, স্পিড এই মার্কেটে। ওনাদের তখন একটা সেলস লাইন ছিল, এ লাইন বলতো আর কি। তো তখন আমার উপরে বি লাইনের দায়িত্ব চলে আসে, বাংলাদেশে একটা বি লাইন ফর্ম করতে হবে। এবং জানেন আকিজ গ্রুপের যে মালিক, আকিজ স্যারের ছেলেরা অত্যন্ত অ্যাগ্রেসিভ। আর আমিও যেহেতু অ্যাগ্রেসিভ মানুষ, স্যাররাও অ্যাগ্রেসিভ, তো যার কারণে আমার কাজ করতে অনেক সুবিধা হয়েছে। এবং 7 মাসের মধ্যে বাংলাদেশে আমি প্রায় 2000 লোকের একটা সেলস টিম তৈরি করি এবং আলাদা একটা সেলস লাইন তৈরি করি এবং এটার মাধ্যমে প্রায় 200 কোটি টাকার মতো প্রতি মাসে একটা রেভিনিউ জেনারেট করি। তো এটা যখন করি তখন আমার সাহস আস্তে আস্তে আরও বেড়ে যায়। তো সেখান থেকে চলে আসি মেঘনা গ্রুপ। মেঘনা গ্রুপ যেটা ফ্রেশ কোম্পানি, অ্যাজ এ জেনারেল ম্যানেজার, এবং ওনাদের এ লাইন, ওনাদের সি লাইন এবং বেভারেজ লাইন, কোল্ড ড্রিঙ্কস, যেটা এই 3টা লাইনের আমি দায়িত্ব পাই। অনেক বড় একটা টিম। আমি প্রায় 6 বছর ছিলাম। আমি এখন বর্তমানে দেশবন্ধু গ্রুপের সিইও হিসেবে আছি, প্রধান নির্বাহী কর্মকর্তা। আসলে আপনারা জানেন দেশবন্ধু গ্রুপ বাংলাদেশের একটা বৃহৎ কোম্পানি। প্রায় 28টা কোম্পানির সমন্বয়ে দেশবন্ধু গ্রুপ। ধানমন্ডির রাপা প্লাজা, দেশবন্ধু সিমেন্ট মিল, সুগার মিল, অটো রাইস মিল, মেডিকেল কলেজ, তারপরে দেশবন্ধু গ্রুপের ফুড অ্যান্ড বেভারেজ সহ বিভিন্ন সেক্টরে তারা বাংলাদেশে কাজ করে। দেশবন্ধু গ্রুপ শুধু বাংলাদেশের ব্যবসা বাণিজ্যই করে না, বাংলাদেশের মানুষের কাছে সামাজিকভাবেও দায়বদ্ধ। আপনি দেখছেন করোনাকালীন সময়ে দেশবন্ধু গ্রুপের বাংলাদেশের কার্যক্রম। আপনি দেখেছেন বাংলাদেশে যখন আপনার বিভিন্ন খাদ্যদ্রব্য যখন ঊর্ধ্বগতি, তখন ভর্তুকি মূল্যে খাবার বিক্রি করা, সব বিভিন্ন রকমের অ্যাক্টিভিটিতে তারা কিন্তু মানে যথেষ্ট কন্ট্রিবিউশন করছে সরকারের পাশাপাশি। তো এই সমস্ত কারণে তো যেহেতু জব করি, জবের সুন্দর একটা পরিবেশও পাচ্ছি, মালিকদের সাথে সুন্দর একটা সম্পর্ক থাকে এবং মানে ব্যবসায় যখন বড় ধরনের ইম্প্যাক্ট করতে পারি, রেজাল্ট নিয়ে আসতে পারি, বিজনেস ভলিউম বাড়াইতে পারি, মার্কেট শেয়ার বাড়াইতে পারি, নিউমেরিক ডিস্ট্রিবিউশন, ওয়েটেড ডিস্ট্রিবিউশন, তখন কিন্তু আমার মানে অন্যদিকে আর মানে কনসেন্ট্রেশন করার সময়টা আমার আসলে হয় নাই। আর এখন মানে কি বলবো, যেহেতু একটা বড় কমফোর্ট জায়গায় চলে আসছি, কমফোর্ট বলবো না, মানে এটা কিন্তু স্ট্রাগল করে করে নিজের জায়গাটাকে তৈরি করা। তো যার কারণে আসলে ব্যবসার দিকে আসলে ওইভাবে ফোকাসটা আমার হয়ে ওঠে নাই, বাট ইচ্ছা আছে। কারণ ব্যবসাগুলো তো এই বাংলাদেশের যে বড় বড় ব্যবসা তো আমাদের হাত থেকেই তৈরি হওয়া, বা আমরা তো এটার একদম সাক্ষী। শত শত মানুষ, হাজার হাজার মানুষ নিয়ে কাজ করা। তো আশা করতেছি হয়তো ভবিষ্যতে ব্যবসা বাণিজ্যের কিন্তু একদম যে ইচ্ছা নাই সেটা না, তবে আমি মনে করি এই ব্যবসা বাণিজ্য যারা করে তারা সমাজের অত্যন্ত সাহসী মানুষ এবং তারা অত্যন্ত ভালো মানুষ এবং তারা দেশের বিভিন্ন অর্থনৈতিক কর্মকাণ্ডে মানুষের কর্মসংস্থানের সুযোগের ক্ষেত্রে তারা কিন্তু যুদ্ধ করে যাচ্ছে। তো আমি তাদেরকে অত্যন্ত সম্মান করি। বিপণন কর্মকর্তা থেকে প্রধান নির্বাহী কর্মকর্তা, এই জার্নিটা কিভাবে উপভোগ করেছেন? আমি যদি একদম চোখ বন্ধ করি তাহলে কিন্তু আমার ক্যারিয়ারটা আমি দেখতে পাই, কারণ এটা খুব বেশি দিনের কথা না। 2003 সালে আমার কর্মজীবন শুরু করি। আমি অ্যাজ এ টেরিটরি সেলস অফিসার, আমার হয়তো 20 জনের একটা টিম ছিল, সবার সাথে আমি মিলেমিশে কাজ করতাম, দোকানে মেমো করতাম, পায়ে হেঁটে হেঁটে চাকরি করতাম। বাট তখন আমার টার্গেট থাকতো যে আমার বস সুন্দর করে মোটরসাইকেল আসে, আমাদের সাথে দেখা করে, তাহলে এই মোটরসাইকেলের চাকরিটা কেমন করা যায়। তো সেই সিলেবাস কিন্তু আমার ক্লিয়ার এবং কতদিনের মধ্যে আমি ওই চাকরিটা পাবো। তো ইনশাল্লাহ আমার 2 বছরের মধ্যে আমি একটা প্রমোশন পেয়ে যাই। এরপরে যখন মোটরসাইকেল পেলাম তখন গাড়ি, যে আমার বস এখন গাড়ি দিয়ে চলে আসে, তাহলে এই গাড়ি চালাইলে বা গাড়ি চালিয়ে চাকরি করার মানে তখন ফোনগুলো ঠিকভাবে ধরা যায়, মোটরসাইকেল চালাইলে 2 হাতে মোটরসাইকেলের হ্যান্ডেল থাকে। তো তখন কিন্তু আসলে মনে হয়তো এই মানে গাড়ি যদি একটা পাইতাম তাহলে আমি মনে হয় সমস্ত মানুষের কলগুলো ঠিকভাবে ধরতে পারতাম, আরও ব্যবসায় অনেক বেশি কন্ট্রিবিউশন করতে পারতাম। মানে 3 বছর 4 বছরের মাথায় ঠিক সেম ঘটনা। তো এরপর কিন্তু জীবনে আর থেমে থাকার মতো কোনো কিছু নাই। আপনি আসলে আমার যদি একটু জব বা ক্যারিয়ার অ্যানালাইসিস করেন দেখবেন যে প্রতি 2 বছর 3 বছর পরেই কিন্তু আমার ক্যারিয়ারের একটা ডেভেলপমেন্ট আসছে। তো আজকে প্রধান নির্বাহী কর্মকর্তা, আমি অত্যন্ত হ্যাপি, আমি আল্লাহর কাছে অনেক শুকরিয়া। এবং আজকের এই জায়গায় বসে
আমি প্রচুর মানুষকে সহযোগিতা করতে পেরেছি। যেই কোম্পানিগুলোতে আমি গেছি 1 বছর 2 বছরের মাথায় ওখানে 1000 2000 নতুন এমপ্লয়মেন্টের তৈরি করতে পেরেছি, নতুন মানুষের কর্মসংস্থানের সুযোগ করতে পেরেছি। বাংলাদেশে হাজার হাজার মানুষের চাকরির ক্ষেত্রে দেওয়া, যেটা আমার মালিকরা তো আমার পাশাপাশি, তারাও যুদ্ধ করছে, আমিও যুদ্ধ করছি। এই দুই যুদ্ধের যৌথ চেষ্টায় বাংলাদেশে যে লক্ষ লক্ষ হাজার হাজার মানুষের কাজের সুযোগ তৈরি করে দিতে পেরেছি, বাংলাদেশের রেভিনিউ জেনারেট করতে অনেক সহযোগিতা করতে পেরেছি, বাংলাদেশের এক্সপোর্ট ইম্পোর্ট মার্কেটে আমি যথেষ্ট কন্ট্রিবিউশন করতে পেরেছি। আমি অনেকগুলো দেশে গেছি, আমি এক্সপোর্ট করে ফরেন রেমিটেন্স নিয়ে আসা, ডলার নিয়ে আসা, এই জায়গায় যে আমি যথেষ্ট অবদান রাখতে পেরেছি। তো অ্যাজ এ প্রধান নির্বাহী কর্মকর্তা হিসেবে আমি নিজেকে অনেক প্রাউড ফিল করতেছি এবং নিজেকে অনেক সাকসেসফুল ম্যান মনে করতেছি। আচ্ছা, আমরা বলছি যে আপনি স্বপ্নজয়ী, এই জায়গাটায় আপনার উপলব্ধিটা কি? এই জায়গায় আমার উপলব্ধি হলো আসলে স্বপ্নর জয়ের তো শেষ বলে কোনো কথা নাই। বাট আমি আপনাকে একটা কথা বলছিলাম যে আমি যখন এক পদে চাকরি করতাম তখন আমার স্বপ্ন ছিল সেকেন্ড স্টেজে। ওই স্টেজে যাওয়ার পর আমার কিন্তু স্বপ্নটা চেঞ্জ হয়ে পরের স্টেজে। তো এই যে স্বপ্নকে আমি বশীভূত করতে পেরেছি, আমি যে স্বপ্নকে জয় করতে পেরেছি, এবং আমি আশা করি যদি আল্লাহ আমাকে সুস্থ রাখে এবং শরীর স্বাস্থ্য ভালো থাকে, ইনশাল্লাহ আমি আরও অনেক বড় লেভেলে আমার নিজেকে নিবেদিত অবস্থান আমি দেখতে চাই। এটা হলো আমার উপলব্ধি। তো ইনশাল্লাহ আমি আশা করতেছি আমি নেক্সট যে স্বপ্নগুলো দেখতেছি সেটাকেও জয় করতে পারবো। থ্যাংক ইউ আপনাকে। ধরেন আজকে আপনি একজন নতুন উদ্যোক্তা, তা আপনি এই স্বপ্নটাকে কিভাবে বাস্তবায়ন করবেন? আসলে একদম আমার মনে হয় আপনি আমার মনের একদম ভিতরের কথাটা আপনি নিয়ে নিছেন। তো আসলে অনেক তো জব করেছি, অনেক চাকরি করেছি, অনেক ব্যবসা বাণিজ্যের সাথে কাজ করেছি। তো এই মুহূর্তে আমাকে নিজেকে পরিপক্ক মনে হয়। ব্যাংকিং সেক্টর বলেন, অ্যাকাউন্টস বলেন, সাপ্লাই চেইন বলেন, সেলস মার্কেটিং বলেন, ফ্যাক্টরি বলেন, ওভারঅল অপারেশনে কিন্তু আমি দেখাশোনা করি। তো এই ক্ষেত্রে আমি মনে করি যদি আমি একজন উদ্যোক্তা হই তাহলে সেই জায়গায় আমি যথেষ্ট পারফেক্টভাবে আমি কাজটা করতে পারবো। এবং এই কাজটা যদি আমি করতে পারি তাহলে আমার প্রথম যে চেষ্টা থাকবে সেটা হলো মানুষের নতুন নতুন কর্মসংস্থানের সুযোগ তৈরি করা। কারণ আপনারা জানেন বাংলাদেশে বেকার সমস্যা, আমরা ছোট্ট একটা দেশ, প্রচুর মানুষ। তো সেক্ষেত্রে যদি আমি নতুন নতুন কাজের তৈরি করতে পারি, নতুন নতুন ব্যবসার ক্ষেত্র তৈরি করতে পারি, এটা আমার জীবনে আমি মনে করব আমার হয়তো জীবনে একটা পরিতৃপ্তি আসবে, নাম্বার 1। 2 নম্বরে রেমিটেন্সের কথা যদি বলেন, এই মুহূর্তে যে এক্সপোর্ট মার্কেটে যদি আমার এই ক্ষুদ্র প্রয়াসের মাধ্যমে যদি বাংলাদেশের অর্থনৈতিক কর্মকাণ্ডে বা ব্যাংকিং সেক্টরে বা ফরেন রেমিটেন্স বাংলাদেশে নিয়ে আসার ক্ষেত্রে, এক্সপোর্টের ক্ষেত্রে যদি আমি আমার নিজের অভিজ্ঞতাকে কাজে লাগাতে পারি, সেখানে আমি মনে করেন আমার অনেক বেশি ভালো লাগবে। এবং সর্বশেষ আমি বলবো যে একজন উদ্যোক্তা হওয়া আমরা আসলে সবাই মনে করি, বাট এটা কিন্তু খুবই সাহসী একটা কাজ। এখানে আপনাকে মনে সাহস করতে হবে, সাহস যার পৃথিবী তার, সাহস করতে হবে। সাহস করে যদি আপনি কোনো ইনভেস্টমেন্ট করেন তাহলে কিন্তু সেটা আপনাকে ঠিকই রিটার্ন আপনাকে নিয়ে আসবে। তো আমি মনে করি যদি আমি একজন উদ্যোক্তা হতে পারি তাহলে আমি নিজেকে আরও বেশি দেশের মানুষের জন্য আমি অনেক বেশি কাজ করতে পারবো, এটা আমার মনে হয়। অনেক অনেক ধন্যবাদ আমাদের স্বপ্নজয়ী অনুষ্ঠানে আসার জন্য। প্রিয় দর্শক, আজ এ পর্যন্তই। আগামী পর্বে দেখা হবে অন্য কোনো স্বপ্নজয়ীর সাথে, অন্য কোনো উদ্যোক্তার সাথে।